আমি ইমতিয়াজ পড়াশোনা করছি সুনামগঞ্জ মেডিকেল কলেজ। তো আজকে আমরা বায়োলজির একটা ক্লাস আসছি। এখন আমরা পড়বো হচ্ছে বায়োলজির প্রথম চ্যাপ্টার হচ্ছে কোষ এবং কোষের গঠন। তো কোষ ও কোষের গঠন বলতে কি মানে কোষ নিয়ে আলোচনা। তো আমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হচ্ছে কোষ ও কোষের গঠন, মানে কোষ নিয়েই সম্পূর্ণ আলোচনা। উদ্ভিদ বিজ্ঞান পড়লে সর্বপ্রথম হচ্ছে তোমার কোষ নিয়ে পড়তে হবে। হ্যাঁ, কোষ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কারণ আমরা যদি কোষের সংজ্ঞায় যাই তাহলে কোষের সংজ্ঞা হবে কি যে জীবদেহের গঠন এবং কাজের একক। তো এটার কথাটার মানে কি, জীবদেহ গঠন করবে এবং সাথে সাথে জীবদেহের যতগুলো কাজ আছে সবগুলো কাজের একক, অর্থাৎ কাজ করে হচ্ছে এই কোষটা। তাহলে জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। তো ওই কোষটা নিয়ে আজকে আমরা বিস্তারিত করার চেষ্টা করব, ঠিক আছে? এখন আমরা আসি যে কোষটা আমি এখানে ড্র করলাম। এখন কোষটা কীভাবে আসলো বা কোষের আবিষ্কারের পিছনের ইতিহাস কি আমরা জানি। হচ্ছে একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে রবার্ট হুক, ঠিক আছে? ওই বিজ্ঞানী তিনি হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডন নামের একটা প্রতিষ্ঠানে প্রযুক্তি রক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তখন তিনি একটা এক্সপেরিমেন্ট করছিলেন। কি এক্সপেরিমেন্ট? সেটা হচ্ছে উনি একটা কাঠের সেকশন নিয়েছে, অর্থাৎ খুব পাতলা করে একটা কাঠের পাতলা অংশ নিয়ে ওই মাইক্রোস্কোপের নিচে দেখার পর উনি দেখছে যে ওই কাঠের সেকশনটার মধ্যে অসংখ্য বায়ু কুঠুরির মতো প্রকোষ্ঠ দেখা যায়। তো ওই যে বায়ু কুঠুরির মতো প্রকোষ্ঠ দেখছে উনি, ওই প্রকোষ্ঠগুলোর নাম দিয়েছে হচ্ছে কোষ বা সেল, ঠিক আছে? ওই থেকে মানে এই জন্যই রবার্ট হুককে বলা হয়েছে কোষের আবিষ্কারক। কিন্তু উনি যে কোষটার আবিষ্কার করছেন ওই কোষটা হচ্ছে মানে মৃত কোষ, অর্থাৎ তার মধ্যে কোনো যে কাঠের মধ্যে কোনো জীবন ছিল না, অর্থাৎ ওইটা মৃত কোষ ছিল। আরেকজন বিজ্ঞানী, ওইটার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, ওই বিজ্ঞানী হচ্ছে সজীব কোষ আবিষ্কার করছিলেন। তাহলে এখন এখানে একটা কথা, যদি আসে কোষের আবিষ্কারককে তাহলে হবে হচ্ছে রবার্ট হুক, আর যদি বলে সজীব কোষের আবিষ্কারককে তাহলে হবে অ্যান্টনি ভন লিউয়েনহুক, ঠিক আছে? তাহলে এটা আমরা এখানে লিখি সেল, ঠিক আছে? এখন বলছি কি জীব হচ্ছে কোষ, সেল হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। এখন ওই সেলটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমি এখানে দিচ্ছি যে এটা কি, এটা হচ্ছে বাইরের একটা আবরণ না, এই আবরণটার নাম হচ্ছে কোষ প্রাচীর। এটার নাম কি? এটার নাম হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা নিয়ে দুইটা কথা আছে। একটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরটা থাকবে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরটা থাকবে না, অর্থাৎ এটা একটা পার্থক্যের বিষয়। হ্যাঁ, অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই দুইটাকে পার্থক্য করা যায় হচ্ছে এই যে কোষ প্রাচীরটার মাধ্যমে। অর্থাৎ কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকবে। থাকে না কোথায়? থাকে না হচ্ছে প্রাণী কোষে। ঠিক আছে? এরপরে যদি আমরা ভিতরের দিকে যাই, এরপরে যে সবুজ একটা লেয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে কোষ প্রাচীর, এটার নাম কোষ ঝিল্লি। তাহলে বাইরেটা হচ্ছে কোষ প্রাচীর, ভিতরেটা হচ্ছে কোষ ঝিল্লি, এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকবে, ঠিক আছে? কোষ ঝিল্লিটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকবে, অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে বাইরের এই যে কোষ প্রাচীরটা এটা থাকবে না। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে এই যে বাইরের কোষ প্রাচীরটা এটা সহ এই দুটোই থাকবে। তো কেন আমি এখানে প্রাণী কোষ লিখলাম না? কারণ হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের অধিকাংশ জিনিসই উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? এই জন্য আমি এখানে প্রাণী কোষ, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে অত বেশি প্রাণী কোষ আসে না। আচ্ছা, এখন এর ভিতরে এই যে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা ভিতরের অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই যে অবস্থান, এই যে অবস্থা, এগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজম কেমন? তরল, এটা হচ্ছে তরল এবং সজীব, অর্থাৎ এই সাইটোপ্লাজম কি আছে? জীবন আছে। হ্যাঁ, এটা হচ্ছে তরল এবং সজীব, অর্থাৎ জেলিন নেই, ঠিক আছে? তরল এবং জেলিন নেই। এরপরে হচ্ছে আমি যদি এখানে এরপরে এই যে সাইটোপ্লাজমের মধ্যে ঘিরে অবস্থায় বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এগুলোর নাম কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে আমরা যদি এক একটা করে একটু আলোচনা করি, এই যে মাঝখানে বড় একটা অংশ, এটা হচ্ছে কোষ গহ্বর। এটার নাম কি? এটার নাম হচ্ছে কোষ গহ্বর, ঠিক আছে? এই কোষ গহ্বরটা হচ্ছে তাও উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। যদি থাকেও খুব ছোট আকারে থাকে, অর্থাৎ এই যে এতটুকু আকারে থাকবে, এই যে এতটুকু, ঠিক আছে? তো এই কোষ গহ্বরটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে? এরপর হচ্ছে
আমরা যদি চাই এটা হচ্ছে প্লাস্টিড, এটার নাম কি প্লাস্টিড। এই প্লাস্টিডটা কি করে, ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের খাদ্য তৈরি করে, ঠিক আছে। এই যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটা হচ্ছে প্লাস্টিডের মধ্যে হয়, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি আরেকটা অঙ্গাণু, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটার নাম কি মাইটোকন্ড্রিয়া, এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে উদ্ভিদের কোষের মধ্যে যে শক্তি প্রয়োজন হয়, সকল শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের প্রয়োজনীয় সকল শক্তি এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপন্ন হয়, ঠিক আছে। এখানে আর আছে হচ্ছে এটা, এই যে এটা, এই অংশটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটার নাম কি? এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে বলা হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র, অর্থাৎ কোষের প্রাণ হচ্ছে এই নিউক্লিয়াসটা। নিউক্লিয়াস না থাকলে কোষ মানে বেঁচে থাকে না বা কোষ মারা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে নিউক্লিয়াসের উপর এখানে দেখতে পাচ্ছি একটা অংশ, এটার নাম হচ্ছে গোলগি বডি। এখন গোলগি বডির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মসৃণ গোলগি বডি আর একটা হচ্ছে অমসৃণ গোলগি বডি। এখন দেখো এখানের মধ্যে এই যে সবুজ সবুজ কিছু দানাদার বস্তু দেখা যাচ্ছে না গোলগি বডির উপরে, ওই দানাদার বস্তুগুলো হচ্ছে রাইবোসোম। অর্থাৎ যেই গোলগি বডির উপর রাইবোসোম থাকবে সাথে, ওই গোলগি বডিকে বলবো আমরা অমসৃণ গোলগি বডি, ঠিক আছে। অর্থাৎ যেই গোলগি বডির মধ্যে এই যে রাইবোসোম কণাগুলো লেগে দানাদার ইয়েগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে অমসৃণ গোলগি বডি। আর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে মসৃণ গোলগি বডি। এটা হচ্ছে কোনো রাইবোসোম নাই, এটা হচ্ছে মসৃণ গোলগি বডি, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস্টিক। তাহলে এই যে গোলগি বডি, এটা হচ্ছে মসৃণ, আর এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে অমসৃণটা, ঠিক আছে। আর হচ্ছে মাঝখানে যে কোষ গহ্বর তো বললাম আগে। তো এরপরে আমরা কোষ নিয়ে তো জানলাম একটু বিস্তারিত, আরো অনেক কিছু আছে কোষ নিয়ে, যেমন কোষ প্রাচীর নিয়ে আলোচনা আছে, কোষ ঝিল্লি নিয়ে আলাদা আলোচনা আছে, সব কিছু নিয়ে আলাদা আলোচনা আছে, কিন্তু এখানে জাস্ট একটা ওভারঅল ধারণা দেওয়া, ঠিক আছে। এখন কোষ নিয়ে আর দুটা কথা আছে। একটা কথা হচ্ছে যে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির কোষ, ঠিক আছে। উট পাখির ডিমের কোষ, এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। তাহলে সবচেয়ে বড় কোষ কি? উট পাখির ডিমের কোষ। এটা কি? এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। এটা কি? এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। এরপরে এখন সবচেয়ে বড় কোষ, আরেকটা হচ্ছে সবচেয়ে লম্বা কোষ। সবচেয়ে লম্বা কোষ হচ্ছে তোমার মানুষের মোটর নিউরন। মানুষের নিউরনের নার্ভাস সিস্টেমের একটা নিউরন আছে, ওটার নাম হচ্ছে মোটর নিউরন। ওই মোটর নিউরনটা হচ্ছে সবচেয়ে লম্বা কোষ। তাহলে মোটর নিউরনটা হচ্ছে সবচেয়ে লম্বা কোষ, ঠিক আছে। মোটর নিউরন এটা হচ্ছে সবচেয়ে লম্বা। আচ্ছা, এরপরে কোষ আরেকটা জিনিস, এখন এতক্ষণ যে আমরা জানলাম কোষ সম্পর্কে, তো কোষ সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা, কোষ বিভাজন নিয়ে আলোচনা, কোষ নিয়ে আলোচনা, এই সকল বিষয়কে একসাথে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। তাহলে এই যে কোষ নিয়ে আলোচনা করাকে বলা হয় কি? সাইটোলজি বা কোষবিদ্যা, ঠিক আছে। তো কোষ নিয়ে যে আলোচনা করা, এটার নাম হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। এরপর হচ্ছে আরেকটা টার্ম আছে কোষ তত্ত্ব। আরেকটা টার্ম কি? কোষ তত্ত্ব। এখন কোষ তত্ত্বের মধ্যে একটা জিনিস আছে যে কোষ তত্ত্বটা প্রবর্তন করছে, অর্থাৎ কোষ তত্ত্বগুলো কে দিছে, যে কোন কোন মানুষ এগুলো দিছে, ওই তিনজন বিজ্ঞানী আছে এখানে। তিনজন বিজ্ঞানীর মধ্যে একজনের নাম হচ্ছে স্লেডেন, আরেকজন হচ্ছে বার্জু, আরেকজন হচ্ছে জ্যাকব সোয়ান, ঠিক আছে। এই তিনজন বিজ্ঞানী মিলে দিছে হচ্ছে কোষ তত্ত্ব, ঠিক আছে। এখন কোষ তত্ত্ব মানে কি? কোষ তত্ত্ব মানে হচ্ছে কোষের কিছু সম্পর্কে কিছু তথ্য একসাথে এক জায়গায় করে দেওয়া, ওটাকে বলা হচ্ছে কোষ তত্ত্ব। অর্থাৎ তারা কিছু কথা বলছে কোষ সম্পর্কে, ওটাকে বলা হয় কোষ তত্ত্ব। ওই কোষ তত্ত্বকে এগিয়ে দিয়েছে স্লেডেন, বার্জু এবং সোয়ান। এই জিনিসটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউতে আসে এটা, স্লেডেন, বার্জু, সোয়ান। অর্থাৎ কোষ তত্ত্বের প্রবর্তক কে বা কারা, এটাতে বহুপদী এমসিকিউ থাকে না, ওগুলো আসতে পারে। এরপর হচ্ছে এখন আমরা কোষের বৈশিষ্ট্য যদি আর নিই, কোষের হচ্ছে বৈশিষ্ট্য কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন, অর্থাৎ জীবদেহ গঠন করে হচ্ছে কোষ। এরপর কোষের কি বৈশিষ্ট্য? কোষ হচ্ছে সজীব উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ কোষের এই যে অংশটা এটা হচ্ছে সজীব। এবার হচ্ছে কোষ হচ্ছে জীবের জন্য প্রয়োজনীয়, জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক এবং আণবিক উপাদান এই কোষটা কি করতে পারে? গ্রহণ মানে ধারণ করে, ঠিক আছে। এরপর হচ্ছে সকল ধরনের প্রয়োজনীয় কাঁচামাল এই কোষের মধ্যে থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে কোষ হচ্ছে বাইরের পরিবেশের সাথে একটা হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। হোমিওস্ট্যাটিক অবস্থা মানে কি? অর্থাৎ মনে করো বাইরের যে পরিবেশ, অর্থাৎ বাইরের পরিবেশে যদি টেম্পারেচার বা তাপমাত্রা যদি বেশি হয়, তাহলে এই কোষ কী করবে? ওই তাপমাত্রার সাথে খাপ খাওয়ানোর জন্য ওইভাবে নিজেকে অভিযোজিত করবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাটিক অবস্থা। ওই হোমিওস্ট্যাটিক অবস্থাটা এই কোষে কী করতে পারে? বজায় রাখতে পারে। এরপর হচ্ছে কোষ
স্বতন্ত্রভাবে বিভাজিত হতে পারে, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হওয়াকে বলা হচ্ছে কোষ বিভাজন, ঠিক আছে। ওইটা কোষ করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর কোষ মারা যায়। তাহলে এই সবগুলো হচ্ছে কোষের কি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে বইয়ের মধ্যে একটা চার্ট করা আছে, ওই চার্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কোষের বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই, কোষ নিয়ে একটা ছোট একটা সামারি ছিল।